নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা হট সিটে হট টকের আরও একটি পর্ব। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজকের পর্ব আমরা সবটাই না, পুরোটাই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আজকের পর্ব কিন্তু প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তাকে কি জেলে খুন করা হয়েছে, এই নিয়ে কিন্তু আমরা রাখছি। এর সঙ্গে বাংলাদেশ এবং G20 সামিটও কিন্তু আমরা রাখবো। কিন্তু প্রথমেই যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা তুললাম, প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, 3 সপ্তাহ তার কোনো খোঁজ নেই। আফগান টাইমসের দাবি তাকে জেলে খুন করা হয়েছে। যে জেলে তিনি বন্দী আছেন রাওয়ালপিন্ডিতে, আদিয়ালা জেল, সেখান থেকে তার কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে 3 সপ্তাহ অ্যাবসকন্ডিং বলা যায়, তার কোনো ট্রেস নেই, কোনো খবর নেই, এরকম দাবি করা হচ্ছে আফগান টাইমসে যে তাকে খুন করা হয়েছে গুলি করে। এ নিয়ে আমরা প্রথম টপিক রাখছি, এরপর বাংলাদেশ এবং G20 সামিট থাকবে। অর্কপ্রভ সরকার আমাদিকে বসে আছেন, যার বিশ্লেষণ আপনার প্রতিটি পর্বে শোনেন হটসেটে হটটাকে। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, অনেকেরই অনেক অনুগামী আছে তার ক্রিকেট জগতে। যখন তিনি বল করতেন, অলরাউন্ডার, পাকিস্তানের অলরাউন্ডার, ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স পাকিস্তান হ্যাভ এভার প্রডিউসড। এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, অর্কদা, আপনার বিশ্লেষণ। প্রথম কথা, আফগানিস্তান টাইমস নামে যে সংবাদপত্রটি ছেপেছিল যে আদিয়ালা জেলে ইমরান খানকে অত্যাচার করে খুন করা হয়েছে, ইমরান খানের 3 বোন তারা আদিয়ালা জেলের সামনে অবস্থান করছিলেন। তাদের অভিযোগ, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ তাদের উপর চড়াও হয়, তাদের শারীরিকভাবে নিগ্রহ করেন। তাদের প্রত্যেকের বয়সী 7-এর কোঠায় ছুঁই ছুঁই। এবং এই খবরটা বেরোনোর পর ইমরান খানের যে রাজনৈতিক দল তেহরিক ইনসাফ পাকিস্তান, TTP, তারা আদিয়ালা জেলের সামনে চলে যান, তাদের অনেক কর্মী সমর্থক ইত্যাদি। শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বিবৃতি জারি করে বলেছে যে ইমরান খান সুস্থ আছেন, খুব শীঘ্রই তার পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে। এটা পাকিস্তান সরকার বলেছে, এবং আফগান টাইমসে প্রকাশিত খবরকে উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলেও তারা দাবি করেছে। কিন্তু পাকিস্তান সরকার যাই দাবি করুন না কেন, যতক্ষণ না পর্যন্ত ইমরান খান তার পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন, ততক্ষণ পর্যন্ত এই ধোঁয়াশাটা কাটবে না, এই জ্বরটা অব্যাহত থাকবে। 2023 সাল থেকেই মোটামুটি ইমরান খান জেলবন্দি আছেন। তার বিরুদ্ধে একাধিক চার্জ আছে, তার মধ্যে গ্রাফট কেস আছে, সরকারের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগ আছে। মূল কথা হচ্ছে, পাকিস্তানে বর্তমান যিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তাকে ISI এর ডিজি করেন। পরে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির কিছু অভিযোগ নিয়ে আসিম মুনিরের সঙ্গে ইমরান খানের মতানৈক্য হয়। আসিম মুনির সেই তদন্ত করতে চেয়েছিলেন, ইমরান বাধা দেন, আসিম মুনিরকে সরিয়ে দেন ISI এর প্রধানের পদ থেকে। তারপরে আসিম মুনির চক্রান্ত করে ইমরান খানের পাশা উল্টে দেন, তিনি ক্ষমতাচ্যুত হন, তাকে জেলে পড়া হয়, তারপর থেকে তিনি টানা জেলে আছেন। তার উপর অত্যাচারের অভিযোগও করছে তার দলের সমর্থকরা এবং তার বোনেরা। কিন্তু পাক প্রশাসন এখনো এই অভিযোগ মানেনি। বালুচ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে প্রথমে ইমরান খানের মৃত্যু হয়েছে এই খবরটা এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়, তারপর আফগান টাইমস এই খবরটা করে। আমি জানি না পাকিস্তান খবরটা অস্বীকার করছে, তাদের দাবি কতটা সত্যি, কারণ ইমরান খানকে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট ভয় পায়। কারণ পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন, তার জনপ্রিয়তা আছে, প্রচুর অনুরাগী। যে নির্বাচনটা পাকিস্তানে হয়েছে 2 বছর আগে, সেই নির্বাচনটা প্রহসন। ইমরানের দল প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়নি, তারা সিম্বল পায়নি, কিন্তু ইমরানের অনুগামীরা নির্দল হিসাবে নির্বাচনে দাঁড়িয়ে সবথেকে বেশি সংখ্যায় নির্দল হিসাবে তারা জিতে আসেন। কিন্তু পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং
পাকিস্তান পিপলস পার্টি, বেনজির ভুট্টো, তারা হাত মিলিয়ে সরকার তৈরি করে। এই সরকার হচ্ছে পুতুল সরকার। এই সরকারের নিয়ন্ত্রণ পুরোপুরি রাওয়ালপিন্ডির সেনা ছাউনির হাতে। আসিম মুনিরই কার্যত পাকিস্তানের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, তিনি হচ্ছেন সব ক্ষমতার উৎস। বেশ, সুতরাং আসিম মুনিরের এই যখন রমরমা, সেই সময় ইমরান খান কতটা জেলের ভিতর সুরক্ষিত আছে এই প্রশ্ন এটা বড় প্রশ্ন যেটা ছিল। উঠছে, সেই প্রশ্নটা কিন্তু উঠবেই। Okay. তাই পাকিস্তান সরকার যাই বলুন না কেন, সশরীর যতক্ষণ না ইমরান খান তার আত্মীয় স্বজন বা বোনেদের সঙ্গে সাক্ষাৎ করছেন, ততক্ষণ পর্যন্ত পাকিস্তান সরকারের এই যে দাবি, এই দাবি কতটা বিশ্বাসযোগ্য সে সম্পর্কে অনেকের মনে সংশয় আছে। আর কথা এরকম শোনা যাচ্ছে যে রাশিয়া ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন ইমরান খান, সেই জন্যই কি এই পরিণতি, যদিও এখনো সূত্র মারফত যা খবর, আফগান টাইমস বলেছে, এখনো তার কোনো কনফার্মেশন নেই। অর্কদা, কারণ আমি এসব বলতে পারবো না। ডোনাল্ড ট্রাম্পের আগের জমানায় ইমরান খানের সঙ্গে তার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। ওকে, অনেকে আশা করেছিলেন ট্রাম্প এই রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পর ইমরানের জেল মুক্তি ঘটবে, কিন্তু এখনো পর্যন্ত বিষয়টা সেরকম হয়নি। আসলে ট্রাম্প ভীষণ রকম ট্রানজাকশনাল। ট্রাম্পের কাছে নীতি নৈতিকতা খুব বেশি নেই। কিভাবে তার ব্যবসায়িক স্বার্থ সুরক্ষিত হয় সেটাকে তিনি অগ্রাধিকার দেন। পাকিস্তানের মিলিটারি এস্টাবলিশমেন্টের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে ট্রাম্পের বাল্যবন্ধু স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাই, তাদের পরিবার বিটকয়েনের ব্যবসা করছে, সেই জন্য চুক্তি হয়েছে। ওকে, পাকিস্তানের সেনার সমর্থন না থাকলে পাকিস্তানে কোনো ব্যবসা করা যায় না, এবং পাকিস্তানের বিজনেস এস্টাবলিশমেন্টের অনেকটাই সেনা নিয়ন্ত্রণ করে। পাকিস্তানের সেনা নিয়ন্ত্রিত ব্যাংক আছে, সেনা নিয়ন্ত্রিত ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেনা নিয়ন্ত্রিত পেট্রোল পাম্প আছে, সেনা নিয়ন্ত্রিত শপিং মল আছে। সেনা সেখানে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, একদম প্যারালাল এস্টাবলিশমেন্ট। পাকিস্তানে যেহেতু ফ্র্যাজাইল ডেমোক্রেসি, তাই সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার আসলেও সেই সরকার কর্তৃত্ব দেখাতে পারে না, কারণ পুরোটাই সামরিক কর্তাদের অঙ্গুলি হেলনে চলে। ওকে, তো ইমরান খান রাশিয়ার ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন কেন জানি না, কিন্তু ইমরান খানকে জেল থেকে ছেড়ে দেওয়া হোক, প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে আটকে রাখা হয়েছে, এই অভিযোগ পশ্চিমের বিভিন্ন দেশ করেছে। ওকে, কিন্তু এখনো পর্যন্ত ইমরান খান সুরাহা পাননি, এবং পাকিস্তানের সেনাপ্রধান হোয়াইট হাউসের খুব ঘনিষ্ঠ হয়ে ওঠায় আমেরিকা এখনো তার উপর চাপ সৃষ্টি করছে না। পরিস্থিতিটা খুব জটিল থেকে জটিলতর হচ্ছে, এবং পাকিস্তানের তথাকথিত নির্বাচিত সরকারের যেহেতু কোনো কর্তৃত্বই নেই, এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইমরানকে সবক শেখাতে শাহবাজ চান। শরীফের কি রোল? অর্কদা, এখানে শাহবাজ শরীফ পুতুল প্রধানমন্ত্রী, পুরোটাই নিয়ন্ত্রিত হয় রাওয়ালপিন্ডির সেনাঘাঁটি থেকে। ওকে, পাকিস্তানের নির্বাচিত সরকারের সেই অর্থে কোনো কর্তৃত্ব নেই সরকার চালানোর ক্ষেত্রে। ওটা একটা পুতুল সরকার এবং পুতুল প্রধানমন্ত্রী। তাকে যেভাবে নাচায় সেনাকর্তারা, তিনি সেভাবে নাচেন। ওকে, ব্রেক নেব, কিন্তু তার আগে অর্কদা সংক্ষেপে জিজ্ঞেস করবো, হাই অ্যালার্ট কিন্তু পাকিস্তানে এবং ইমরান খানের এই খবর রুটে যাওয়ার পাকিস্তানে পর সবসময় হাই অ্যালার্ট থাকে। রাস্তায় তার অনুগামীরা বিক্ষোভ দেখাচ্ছেন, হাতে পাকিস্তান বসান নেই। কিছুদিন আগে তো ইসলামাবাদ অভিযান করেছিল ইমরানের সমর্থকরা, সেখানেও গন্ডগোল হয়েছিল। পাকিস্তান রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র। পাকিস্তান জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, আবার নিজেরাও জঙ্গিবাদের শিকার। একদম, অবশ্যই প্রশ্নে আসতাম। তা এটাই চলছে পাকিস্তানে। পাকিস্তান একটা ফেল স্টেট, রোগ স্টেট, এবং আর্থিকভাবে দুর্বল, ভঙ্গুর, মিলিটারি ডিক্টেটরশিপ চলে। তাই পাকিস্তানে হাই অ্যালার্ট, রেড অ্যালার্ট এগুলো সবসময় জারি থাকে। বেশ, আমরা ব্রেক নেব, আমরা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরে আসবো, G20 সামিটে আপনারা জানেন প্রত্যেকে নরেন্দ্র মোদী কিন্তু ছিলেন, এবং সেখানে জর্জিয়া মেলোনির সঙ্গে কিন্তু তার সাক্ষাৎ হয়েছে, এবং আরও রাষ্ট্রের বিভিন্ন নেতাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এই কি বার্তা যাচ্ছে G20, এবং তার সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান দিল্লি সফরে এসেছিলেন, কিন্তু তারপর তিনি দোহা গেছেন, সেখানে মার্কিন কর্তাদের সঙ্গে তার বৈঠক কেন করছেন, কি তার তাৎপর্য, এই নিয়ে আমরা কথা বলবো। কোথাও যাবেন না, বিরতির পর ফিরে আসছি হট সিটে হট টকের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক।
অর্কপ্রভ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। প্রতিটি পর্বে আপনারা তার বিশ্লেষণ শোনেন এবং তার বিশ্লেষণ নিয়ে আপনারা কমেন্ট করেন। আমরা পরবর্তী ব্রেকের পর এখন যে টপিক নিয়ে কথা বলবো, আমরা প্রথমে G20 সামিটে, আপনারা জানেন প্রত্যেকে, নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে গেছেন এবং সেখানে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তার কিন্তু সাক্ষাৎ হয়েছে। কি বার্তা পৃথিবীর কাছে যাচ্ছে, অর্থাৎ তার সঙ্গে জর্জিয়া মেলোনির, ইটালির প্রাইম মিনিস্টার, তার সাথেও কিন্তু সাক্ষাৎ হয়েছে এবং আমরা একটি পর্বে, আপনার যদি মনে থাকে, এই সাক্ষাৎ নিয়ে কিন্তু আমরা বিশ্লেষণ করেছিলাম। G20-র পর ভারতের কি প্রাপ্তি, এই নিয়ে আমরা শুরু করব, তারপর আমরা বাংলাদেশের দিকে যাব। অর্কদা, G20 তো হয় প্রতি বছর। 2023-এ ভারত G20 সভাপতিত্ব করেছে, এবার দক্ষিণ আফ্রিকা করলো, আমেরিকা যায়নি। আমেরিকার অভিযোগ ছিল দক্ষিণ আফ্রিকায় হোয়াইট মানুষদের উপর সিরিল রামপোসার সরকার অত্যাচার করছে। দক্ষিণ আফ্রিকাকে সব রকম আর্থিক অনুদান বন্ধ করবে আমেরিকা। কিন্তু আমেরিকাকে বাদ রেখেও বিশ্বের অন্যান্য দেশগুলো আলোচনা করলো, একটা সমঝোতায় পৌঁছলো, নিজেদের মধ্যে চুক্তি স্বাক্ষর হওয়ার বিষয়ে কিছুটা এগোলো। কিয়ার স্টারমার গেছিলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি গিয়েছিলেন, তারপরে ইমানুয়েল মাকার গিয়েছিলেন, সবার সঙ্গে মোদিজির কথা হয়েছে। জর্জিয়া মেলনি আত্মজীবনী লিখছেন, তার বইটার মুখবন্ধ নরেন্দ্র মোদী লিখেছেন এবং সেখানে ভারত ক্লাইমেট চেঞ্জের চ্যালেঞ্জটা কীভাবে গ্রহণ করা উচিত, উন্নত দুনিয়া কার্বন নিঃসরণ রুখতে কতটা ব্যয়ভার বহন করবে, এ নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে কীভাবে সহযোগিতা গড়ে উঠতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং প্রযুক্তির অপব্যবহার রোখারও পন্থা নির্ধারণ করা হয়েছে। G20 একটা উল্লেখযোগ্য আন্তর্জাতিক ফোরাম, সেখানে ভারতের গুরুত্ব আছে এবং ভারত এই মঞ্চে সবসময় তার স্বাক্ষর রেখে আসে, অতীতেও রেখেছে, এবারও রাখলো, ভবিষ্যতেও রাখবে। ওকে, এবার আমরা আপনাদের একটু বাংলাদেশের দিকে যাব। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান, আমরা ঠিক আগের পর্বে কিন্তু এই নিয়ে বিস্তারিত ডিসকাস করিনি, কিন্তু এই টপিকটা রেখেছিলাম। দিল্লি সফরের পর কিন্তু তিনি 24 তারিখ দোহা গেছেন, সেখানে মার্কিন কর্তাদের সঙ্গে তার বৈঠক। এই বৈঠক কিসের এবং এর কী তাৎপর্যপূর্ণ কিনা, কী তাৎপর্য উঠে আসছে, এই নিয়ে কিন্তু আমরা কথা বলবো। আর কথা প্রথমে বলবো, তার এই ভারত সফরের পর 24 তারিখ দোহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেখা করতেই পারেন, তার দায়িত্বই এটা। আন্তর্জাতিক মঞ্চে দেখা করতে পারেন। এবারে এসেছিলেন কলম্বো সিকিউরিটি সামিটে, সেখানে অজিত দোভালের সঙ্গে তার 1-on-1 বৈঠক হয়েছে। অজিত দোভালকে তিনি ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সঙ্গে অঙ্গীকার করেছেন যে বাংলাদেশের মাটিকে কোনোভাবেই জঙ্গি কার্যকলাপে ব্যবহার করতে দেয়া হবে না। খালিলুর রহমান, আমি যতদূর জানি, তার নাগরিকত্ব বাংলাদেশের নয়, তিনি আমেরিকান নাগরিক। হয়তো ওদের দ্বৈত নাগরিকত্ব চালু আছে, দীর্ঘদিন ধরেই তিনি আমেরিকার নাগরিক। আচ্ছা, হ্যাঁ, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কার্যত অন্ধকারে রেখে তাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়। তার এই নিয়োগ ঘিরে এই বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও বিতর্ক আছে, মতভেদ আছে, কিন্তু তিনি ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তিনি বৈঠক করতেই পারেন, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বা বিভিন্ন ফোরামে গিয়ে নিরাপত্তা উপদেষ্টারা বৈঠক করেন। একাধিক আন্তর্জাতিক মঞ্চ আছে যেখানে আঞ্চলিক স্থিতি, নিরাপত্তা, শান্তি, সমুদ্রপথের নিয়ন্ত্রণ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য, বহুদিন বাদে বাংলাদেশ এবং করাচির মধ্যে সপ্তাহে 2 দিন করে সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের যিনি হাই কমিশনার, তিনি লাহোর চেম্বার অফ কমার্সের একটা বৈঠকে গিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ঢাকা থেকে করাচি হবে সপ্তাহে 2 দিন করে। বাংলাদেশের হাই কমিশনার যিনি পাকিস্তানে আছেন, তিনি লাহোর চেম্বার অফ কমার্সের একটা অনুষ্ঠানে গিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক ক্রমেই কাছে দৃঢ় হচ্ছে এবং এরা কাছাকাছি আসছে। এই বিমান পরিষেবা ছিল না, অনেকদিন বাদে আবার চালু হলো।
5ই অগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ইউনূসের প্রশাসন পাকিস্তানের সঙ্গে সম্পর্কটাকে মজবুত করতে চাইছে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। ওকে, অর্থাৎ আমরা আগের পর্বে আমরা শেষ টপিক রাখবো এটা। আগের পর্বে আমরা ওই ম্যাপিং নিয়ে টার্কির যে প্রতিনিধি দল এসেছিল, সেখানে ভারতের যে রাজ্যগুলি সেগুলোকে বাংলাদেশের রাজ্য হিসেবে মোহাম্মদ ইউনূস আবারও প্রেজেন্ট করেছেন। এর মধ্যে কি আবার কোনো নাশকতা কিংবা আবার কোনো সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়। টার্কি ঘোষিতভাবে পাকিস্তানপন্থী এবং টার্কি পাকিস্তানপন্থী। অপারেশন সিন্দুরের সময় এরা পাকিস্তানকে সহায়তা করেছিল, অতীতেও পাকিস্তানকে তারা সামরিক সহায়তা করেছে, এখনও করে, হয়তো ভবিষ্যতেও করবে। তাই টার্কির প্রতিনিধি দলের ঢাকা সফর, সেখানে ইউনূসের পক্ষ থেকে আর্ট অফ ট্রায়াম্প বইটা উপহার দেওয়া, যার মানচিত্রে বাংলাদেশের বিকৃত মানচিত্র আছে, এটা ওই ক্রোনোলজিরই একটা পার্ট বলে মনে হয়। এটা কোনো ব্রডার কনস্পিরেসি আপনি দেখছেন না? বর্ডার্স কনস্পিরেসি কিছুই নেই। টার্কির ভূমিকা আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃত, তাদের অবস্থান একেবারে পাকিস্তানপন্থী এবং আন্তর্জাতিক মঞ্চে তারা কাশ্মীর সহ বিভিন্ন ইস্যু নিয়ে সরব হয়, ভারতকে কোণঠাসা করার চেষ্টা করে। তাই টার্কির প্রতিনিধিদের সঙ্গে ইউনূসের যারা ঘোষিত ভারত বিরোধী, তাদের যে একটা উষ্ণ সম্পর্ক গড়ে উঠবে পরিবর্তিত গ্লোবাল অর্ডারে, এটা অস্বাভাবিক না। বেশ, অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে হট সিটি হট টকে আজকে আমরা যে 3টে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, প্রথমেই সবথেকে গুরুত্বপূর্ণ আমরা জিজ্ঞেস করতে চাই যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান কোথায়? 3 সপ্তাহ তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তার বোন, তার আত্মীয় স্বজন যারা, যেখানে তিনি জেলবন্দি আছেন, অর্থাৎ আদিয়ালা জেল রাওয়ালপিন্ডিতে, সেখান থেকে কিন্তু কোনো খবরাখবর আসছে না। তাহলে আমাদের প্রশ্ন যে রাশিয়া ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন বলেই কি আফগান টাইমস যে দাবি করছে, অর্থাৎ ইমরান খানকে খুন করা হয়েছে, এই প্রশ্ন তুলছি আমরা। এবং তার সঙ্গে আমরা আরও যে বিষয় নিয়ে আজকের পর্বে কথা বললাম, আপনারা শুনেছেন G20 সামিট। G20 সামিটে কিন্তু প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে, রাষ্ট্র নেতাদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করেছেন। তার মধ্যে জর্জিয়া মেলোনি কিন্তু অন্যতম, ইটালির প্রাইম মিনিস্টার। এবং তার আত্মজীবনী লিখেছেন নরেন্দ্র মোদী, যেমনটা অর্কদা আপনাদের সঙ্গে বিশ্লেষণ করে বললেন। G20-তে এত রাষ্ট্রের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ গোটা পৃথিবীর কাছে কি বার্তা দিল, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা সেটাও নিয়ে কিন্তু কথা বলব। এবং তার সঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে আপনারা প্রত্যেকে জানেন যে অস্থিরতা তৈরি হয়েছে, যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, রোজই নতুন নতুন কনস্পিরেসি। টার্কির যে প্রতিনিধি দল এসছিল সাক্ষাৎ করার জন্য, মোহাম্মদ ইউনূস চাচা, তাদেরকেও সেই কিন্তু মানচিত্র দিয়েছেন, যে বই দিয়েছেন, তাতে কিন্তু ভারতবর্ষের, অর্থাৎ আমাদের দেশের রাজ্যগুলিকে বেআইনিভাবে বাংলাদেশের অংশ বলে দাবি করা হয়েছে। তাহলে এর তাৎপর্য কতটা, এর থেকে কি বার্তা আসছে, এটা নিয়েও কিন্তু আমরা ডিসকাস করব। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, খলিলুর রহমান, সে কে? সে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দিল্লি সফরের পরে কিন্তু 24 তারিখ নভেম্বরে দোহা গেছেন। সেখানে তার মার্কিন নেতাদের সঙ্গে কিন্তু বৈঠক, এবং এই বৈঠকের তাৎপর্য কি, কি ইস্যু এবং কি নিয়ে বৈঠক, সেই নিয়েও কিন্তু আমরা আজকের পর্বে আলোচনা করলাম। আজকে আমরা মূলত হটসিটে হট টক আন্তর্জাতিক ক্ষেত্রে রাখলাম, কারণ ইমরান খানের প্রচুর অনুগামী যারা ক্রিকেট ভালোবাসেন। আপনার মনে থাকবে পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি, এবং তার সেই বোলিং এবং তার ব্যাটিং আজও কিন্তু যারা ক্রিকেট ভালোবাসে, যখন পাকিস্তান ক্রিকেট খেলতো, তখন যখন ইমরান খান পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলতেন, তখন কিন্তু প্রত্যেকেই তার প্রচুর অগণিত ফ্যান এবং অনুগামী আছেন। তাদের প্রশ্ন, তারা রাওয়ালপিন্ডির রাস্তায় নেমে পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট, কোথায় ইমরান খান, এই প্রশ্ন তুলছেন। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামত মেসেজে কমেন্ট করবেন। আমরা ডেফিনেটলি অন্যান্য পর্বে সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।